আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। সো আজকে আমরা রসায়ন প্রথম পত্রের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। আজকে আমাদের টপিকস হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রির প্রথম পার্ট, অর্থাৎ কোয়ালিটেটিভ কেমিস্ট্রিকে আমরা বাংলায় পড়ি হচ্ছে গুণগত রসায়ন। সো গুণগত রসায়নের যে প্রথম পার্টটা আছে বিভিন্ন পরমাণু মডেলের তুলনা এবং কোয়ান্টাম সংখ্যা এবং অন্যান্য যত বিষয় আছে সংলগ্ন, যেমন আইসোবার, আইসোটোন এবং আইসোটোপ, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমরা প্রথমেই চলে যাই হচ্ছে বিভিন্ন পরমাণু মডেল রিলেটেড ব্যাপারগুলোতে। সো আসলে এই যে পৃথিবী, এই যে ধরনী, এই ধরনী কিন্তু আসলে ছোট্ট ছোট্ট পরমাণু দিয়ে তৈরি। এই শুধু ধরনী না, ধরনের আশেপাশে যে সমগ্র ইউনিভার্স, সেগুলোও কিন্তু মূলত পরমাণু দিয়ে তৈরি। অনেকগুলো পরমাণু মিলে কি তৈরি করে? একটা অণু তৈরি করে। একটা অণু মিলে অনেকগুলো অণু মিলে একটা ছোট্ট একটা আমরা বলতে পারি ক্লাস্টার তৈরি করে। এভাবে করে কিন্তু পৃথিবী গড়ে তোলে। এখন কিন্তু আমার মনে পড়ছে হচ্ছে ওই কবিতাটা, যে বিন্দু বিন্দু বালুকণা, ঠিক আছে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আসলে ছোট ছোট বালুকণা হবে না, কথা হবে হচ্ছে ছোট্ট ছোট্ট পরমাণু, ঠিক আছে। সো তাহলে পরমাণুগুলো দেখতে কেমন বা পরমাণুর কনসেপ্ট কোত্থেকে ডেভেলপ হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। সো আসলে পরমাণু যে কনসেপ্ট সেটা হয় হচ্ছে 2000 খ্রিস্টপূর্বাব্দে বিজ্ঞানী ডেমোক্রিটাসের হাত ধরে। 2000 খ্রিস্টপূর্বাব্দে ডেমোক্রিটাসের হাত ধরে বিজ্ঞানী ডেমোক্রিটাস প্রথম এই টার্মটা কয়েন করেন। মানে হচ্ছে প্রথম ইন্ট্রোডিউস করেন যে প্রত্যেক পদার্থেরই একটা একবার ক্ষুদ্র একটা পার্ট আছে যেটাকে আমরা বলি অ্যাটোমাস বা অবিভাজ্য, সেইটাকে পরবর্তীতে আর ভাঙা যাবে না। সো এই অ্যাটোমাস কথাটা আনে হচ্ছে ডেমোক্রিটাস। অ্যাটোমাস অর্থাৎ অবিভাজ্য, অর্থাৎ যার বিভাজন করা সম্ভব হয় না। কিন্তু ওনার সাথে দ্বিমত পোষণ করলেন তৎকালীন একজন ফেমাস বিজ্ঞানী, সবচেয়ে ফেমাস বিজ্ঞানী তৎকালীন বিজ্ঞানী অ্যারিস্টটল, যার নাম তোমরা সবাই শুনেছ। বিজ্ঞানী অ্যারিস্টটল দ্বিমত পোষণ করে বললেন যে না, প্রত্যেকটা জিনিসকে কন্টিনিউয়াসলি ভাঙা যায়, অর্থাৎ এভরিথিং ইজ কন্টিনিউয়াসলি ডিভাইজেবল, ঠিক আছে। আর কিন্তু উনি বলেছিলেন কি ইনডিভাইজেবল, একটা পার্ট পর্যন্ত গিয়ে আমরা আর ভাঙতে পারবো না। সো অ্যারিস্টটলের সাথে পরবর্তী তাকে দ্বিমত করেনি, কারণ আমরা তো জানি যে আসলে যে বেশি ফেমাস আমরা বেশিরভাগ ক্ষেত্রে তার কথাই মেনে নেই। ঠিক যেমন হচ্ছে যে একটা ছোট মানুষ যদি একটা ভালো কথা বলে সেটাকে আমরা খুব একটা পাত্তা দিই না, আমরা পাত্তা দিই কে? যে সেলিব্রিটি যদি ভুলও বলে সেক্ষেত্রে আমরা সেটা পাত্তা দিই। তো তৎকালীন আমলে সেলিব্রিটি ছিলেন হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল। তো সবাই অ্যারিস্টটলের কথাকেই পাত্তা দিল। কিন্তু সময় যেতে যেতে একসময় কি আসলে ট্রুথ শুড কাম টু দ্য লাইট, তাই না? কারণ সত্য সামনে আসবেই, যতই প্রভাব থাকুক, যত কিছু থাকুক। ঠিক একইভাবে একসময় সত্য সামনে চলে আসলো। তখন সময়টা হচ্ছে 1803 সাল। 1803 সালে, আর এটা ছিল কি 2000 খ্রিস্টপূর্বাব্দে। 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন একটা টার্ম কয়েন করেন, সেটা হচ্ছে অ্যাটম। এই অ্যাটমটা আসলে উনি পেয়েছেন হচ্ছে সেই প্রাচীন ধারণা অ্যাটোমাস থেকে, এবং উনি ডেমোক্রিটাসের সাথে তার হচ্ছে সম্মতি প্রকাশ করে বললেন যে ওই যে অ্যাটোমাস কথাটা ছিল, যে প্রত্যেকটা বস্তুই একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ভাঙা যায়, আসলেই সেটা সত্যি। এবং উনি এই জিনিসটার নাম দিলেন হচ্ছে অ্যাটম, ঠিক আছে। তো এইবার প্রত্যেক বিজ্ঞানী বেশিরভাগ বিজ্ঞানী জন ডাল্টনকে সাপোর্ট করলেন, এবং সবার মাঝখানে একটা কল্পনা শুরু হয়ে গেল যে আসলে অ্যাটম তো আছে, বাট অ্যাটম দেখতে কেমন? 4 কোণা, 3 কোণা, পাহাড়ের মতন, না এবড়ো থেবড়ো, না গোল?
আমরা যেমন এখন ছবি দেখেই বলে দিতে পারি না ভাই এটা অ্যাটম, এটা এই, কিন্তু যখন কিছুই ছিল না, কোনো কনসেপ্টই ছিল না, তখন কিন্তু আসলে এইটা এইভাবে করে আন্দাজ করা কিন্তু খুব টাফ। তো এইটার জন্য নানান ধরনের গবেষণা চলতে থাকে, এক একজন এক এক মডেল প্রস্তাব করতে স্টার্ট করেন যে না এটা এরকম হবে, কেউ বললেন এইটার মতন, কেউ বললেন এইটার মতন, বাট কারো কাছেই না এই বিষয়ে কোনো প্রুফ ছিল না। সো এইভাবে করে পরমাণু কী দিয়ে তৈরি, পরমাণু দেখতে কেমন, কি কি আছে ভেতরে, কেউই কিছু বের করতে পারছিল না, কারণ তৎকালীন আমল তো আসলে টেকনোলজি এতটাও বেশি মানে ইমপ্রুভ ছিল না, এত ইজিলি সব কিছুতে অ্যাক্সেস পাওয়া যেত না। তো প্রথম গবেষণার কাজে সফলতা পান হচ্ছেন বিজ্ঞানী জে থমসন 1897 সালে। 1897 সালে বিজ্ঞানী জে থমসন একটা পরীক্ষা করেন, সেটা হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টের সময় উনি ইলেকট্রন আবিষ্কার করে ফেলেন। কি আবিষ্কার করেন, তাই না? ইলেকট্রন আবিষ্কার করেন। সো ইলেকট্রনটা আবিষ্কার হয় তাহলে কবে? 1897 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, যে কবে আবিষ্কৃত হয় ইলেকট্রন? 1897 সালে। কে আবিষ্কার করে? বিজ্ঞানী জে থমসন। সো 1897 পর উনি এই যে ওনার গবেষণা লব্ধ কিছু ফলাফল নিয়ে একটা প্রস্তাব দেন। সেই প্রস্তাবটা হচ্ছে প্লাম পুডিং মডেল বা কিশমিশ পুডিং মডেল বা বাংলা বলে কিশমিশ পুডিং মডেল, বা অনেকে এটাকে বলে হচ্ছে ওয়াটারমেলন মডেল। এবং আমার কাছে ওয়াটারমেলন মডেল বলাটাই অধিক যৌক্তিক বলে মনে হয়। কেন? দেখো, উনি 1898 সালে যেই মডেলটা দেয় সেটা হচ্ছে কি প্লাম পুডিং মডেল। 1 বছর সময় নেয় ক্যাথোড রশ্মি আবিষ্কার করার পরে। সো এই প্লাম পুডিং মডেল উনি বলেন যে তরমুজের মধ্যে যেরকম লাল পার্টটা থাকে ঠিক একইভাবে পজিটিভ পার্টটা এভাবে করে ছড়িয়ে থাকে, এবং তার মধ্যে যে বিচিগুলো থাকে ঠিক ইলেকট্রনগুলোও এভাবে করে ছোট ছোট আকারে আলাদা আলাদা হয়ে থাকে। কিন্তু কিভাবে করতেছে, কিভাবে রোটেশন হচ্ছে, এই ব্যাপারে ওনার কোনো ধারণা ছিল না। অবশ্য ওই সময় এটাই কিন্তু একটা রেভলিউশনারি আবিষ্কার ছিল। তো এইটাকে উনি আবার তুলনা দিয়েছে এইভাবে যে পুডিংয়ের উপরে বা শ্যামাইয়ের উপরে যেভাবে করে কিশমিশ দেয়া থাকে, যে বেসটা থাকে শ্যামাইয়ের আর দুধের, আর উপরে যেমন কিশমিশ দেয়া থাকে, ঠিক একইভাবে একটা পরমাণুর মধ্যে প্রোটন বা পজিটিভ পার্ট এবং ইলেকট্রন থাকে। তো এইটা বেশিরভাগ বিজ্ঞানী আসলে ভালোভাবে নেননি, পজিটিভলি নেননি, কারণ ওনাদের মতে এরকম এবড়ো থেবড়ো হতে পারে না, বা এটা কোনো আসলে ব্যাখ্যা না, কোনো একটা নিয়মের মধ্যে পড়তেছে না। তো ওনারা যেটা করলেন, ওনারা এটাকে রিজেক্ট করে দিলেন। তো রিজেক্ট করে দিলে আমাদের তাহলে নতুন একটা বিকল্প খুঁজতে হবে যে এটা দেখতে কেমন, এটার আকৃতি কেমন, এটার মধ্যে কি কি আছে, কি কি নাই। সো তার জন্য ব্যাপক গবেষণা চলছিল। সো এই গবেষণায় আলোর মুখ দেখা যায় 1911 সালে। 1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট ক্যারি করেন। রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা ক্যারি করেন সেটাকে বলে হচ্ছে আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তাহলে আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট কবে হলো? 1911 সালে। এর উপর ভিত্তি করেই তিনি তার নিজের পরমাণু মডেল দেন। কিন্তু এর আগে তো জানতে হবে আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে উনি কি করেছিলেন, কি পেয়েছিলেন, কিসের ভিত্তিতে উনি সিদ্ধান্ত নিলেন যে এটা দেখতে এইরকম, তাই না? যুক্তি লাগবে তো, তাই না? রাদারফোর্ড কি বলতে পারবে যে না আমি আলফা রে স্ক্যাটারিং পুরো ব্যাপারটাই স্বপ্নে দেখে আমি দেখছি যে জিনে এসে বলে গেছে? এইভাবে তো বলা যাবে না, কারণ বিজ্ঞানে তুমি কোনো কিছু প্রমাণ করতে হলে তোমাকে অবশ্যই তার পক্ষে যুক্তি থাকতে হবে, এক্সপেরিমেন্টের ফলাফল হাতে থাকতে হবে, তাছাড়া তুমি কিছুই করতে পারবে না। তো উনি আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা কীভাবে করে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। উনি যেটা করেন সেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় বস্তু নেন। তোমাদেরকে আমি মার্ক করে দেই, ধরো যে তেজস্ক্রিয় বস্তু কিন্তু আলফা, বিটা এবং গামারে কি করতে পারে? আলফা, বিটা, গামারে বিচ্ছুরণ করতে পারে, মানে
ও অ্যাকচুয়ালি তার বাড়ি থেকে বের হয়, এর আউটার শেল থেকে বের হয় সব সময়। তো উনি কি করলেন, এর চারদিকে উনি একটা সীসার পাত দিয়ে দিলেন। সীসা মানে এটা প্লাম্বাম, সীসার পাত দিয়ে দিলেন। সীসার পাত ভেদ করে কিন্তু কখনোই আলফা, বিটা এবং গামা এই তিনটারের কেউই বের হতে পারে না। তো উনি যেটা করলেন সেটা হচ্ছে 3 দিক দিয়ে দিলেন এবং 4 নাম্বার দিক দিয়ে একটু খালি রেখে এই দিক দিয়েও দিয়ে দিলেন। তাহলে দেখো আলফা, বিটা, গামা যদি বের হতে হয় তাহলে কোন বরাবর বের হতে হবে? অবশ্যই এই বরাবরই বের হতে হবে। তাহলে দেখো আলফা, বিটা, গামার একটা একমুখী প্রবাহ। আমরা কি পেলাম? আলফা, বিটা, গামা এর একমুখী প্রবাহ। ঠিক আছে, একটা একমুখী প্রবাহ। পরবর্তীতে উনি এর সামনে একটা স্বর্ণের পাত রাখলেন। স্বর্ণের পাতটা এতটাই পুরু ছিল যে এটার মাত্র পুরুত্বটা হচ্ছে স্বর্ণের পাতের পুরুত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটারের 10,000 ভাগের 4 ভাগ। 1 সেন্টিমিটারের 10,000 ভাগের 4 ভাগ, এতটাই পাতলা। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা কমন কোয়েশ্চেন মাথায় অ্যারাইজ হতে পারে, সেটা হচ্ছে পৃথিবীতে এত ধাতু থাকতে উনি কেন অরাম বা স্বর্ণ নিলেন? তাই না, অরাম বা স্বর্ণ নিলেন, অন্যান্য ধাতু তো নিতে পারতো। প্রথম যেই পয়েন্ট সেটা হচ্ছে পৃথিবীতে যতগুলো ধাতু আছে তাদের মধ্যে সবচেয়ে নিষ্কৃত হচ্ছে অরাম। এই জন্যই কিন্তু আসলে অর্নামেন্টস রূপে অরাম ইউজ করা হয়, কারণ এইটা মানুষের শরীরের সাথে থাকলেও কোনো তোমার হার্মফুল রিঅ্যাকশন করবে না। সেকেন্ড সেটা হচ্ছে অরামকে খুব ইজিলি পাতলা করে ফেলা যায়। দেখো 0.0004 সেন্টিমিটার, তার মানে 1 সেন্টিমিটার তো এতটুক, তার 10,000 ভাগের 4 ভাগ, মানে অনেক পাতলা। সো অনেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম যে ফয়েল, অ্যালুমিনিয়াম ফয়েলের কাছাকাছি। অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু বারবার ধরলে ফেটে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু যদি এটা গোল্ড ফয়েল হয় তাহলে কিন্তু এত ইজিলি নষ্ট হয় না। তাহলে উনি দুইটা কারণে নিয়েছেন, একটা হচ্ছে এটা খুবই আনরিঅ্যাক্টিভ, সেকেন্ডটা হচ্ছে এটা খুবই মেলেবল, মানে হচ্ছে এটাকে পিটিয়ে একেবারেই পাতলা করা সম্ভব। এত পাতলা অন্যান্য ধাতু করা অনেকটাই টাফ। আচ্ছা, পরবর্তীতে উনি যেটা করলেন এটা হচ্ছে এইটার যে পেছনের দিক, এটার পেছনের দিকে একটা পর্দা রাখলেন, জিঙ্ক সালফাইডের পর্দা। সো জিঙ্ক সালফাইডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই জিঙ্ক সালফাইড পর্দায় যদি আলফা, বিটা বা গামার কেউ যদি অ্যাটাক করে, বিশেষ করে আলফা কণা যদি জিঙ্ক সালফাইড পর্দায় কোনোভাবে টাচ করে তাহলেই কিন্তু এখানে প্রতিপ্রভা সৃষ্টি হবে, অর্থাৎ স্পটের সৃষ্টি হবে, আলোকচ্ছটার সৃষ্টি হবে। সো উনি এই জিনিসটা মাথায় রেখে পেছন দিকে জিঙ্ক সালফাইড পর্দা রাখলেন। সো কি রেখেছেন, কি করবেন এখন আমরা দেখি নেক্সটে। সো আলফা, বিটা, গামা আসলে যেটা করে সেটা আমরা দেখি। উনি এটা অনেকক্ষণ ধরে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে উনি 3টা জিনিস দেখতে পান। 3টে জিনিসের মধ্যে ফার্স্ট যে পার্টটা উনি দেখতে পান সেইটা হচ্ছে বেশিরভাগ আলফা, বিটা, গামা কণাই, বিশেষ করে উনি তো করতেছে গবেষণার মূল ছিল কি আলফা। আলফা কণা, বেশিরভাগ আলফা কণাই কি করে, বেশিরভাগ আলফা কণাই এই স্বর্ণের পাত ভেদ করে এইখানে স্পটের সৃষ্টি করে। আমি স্পটটা তোমাদেরকে লাল কালি দিয়ে দেখাচ্ছি। আলফা, বিটা, গামা এখানে অ্যাটাক করে কি করে, স্পটের সৃষ্টি করে, এখানে স্পটের সৃষ্টি করে, এখানে স্পটের সৃষ্টি করে, এখানে স্পটের সৃষ্টি করে। তাহলে এইটা হচ্ছে প্রায় 99.97% আলফা কণায় কি করে, সোজা পথে চলে যায়। এইখানে যে গেছে এরা সোজাসুজি এখানে স্পটের সৃষ্টি করে। এবং অল্প কিছু কণা দেখো এইখানে কিন্তু আসলে আসার কথা না, কিন্তু এসেছে, তার মানে দেখো যাওয়ার তো কথা এই সোজা বরাবর এইখানে, কিন্তু এসেছে, তার মানে অল্প কিছু কণা তাদের পথ বেঁকে যায়। এবং 20,000-এ একটা কণা পূর্বের পথে ফিরে আসে, 20,000-এ একটি কণা পূর্বের পথে ফিরে আসে। তো উনি কি দেখে, উনি প্রথমে দেখেন হচ্ছে পয়েন্ট 1, বেশিরভাগ কণাই স্বর্ণের পাত ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে। নাম্বার 2, অল্প কিছু কণা তাদের পথ বেঁকে যায়। নাম্বার 3, 20,000-এ একটি কণা ঠিক পূর্বের পথে ফিরে আসে। এখন আমার প্রশ্ন হচ্ছে এইটার এখন উনি
কিভাবে করে মানে শো করাবে যে আসলে এই কারণে এই ঘটনাটা হয়েছে, উনি একটা ধারণার ভিত্তি করে নেন। কিন্তু এখন তো বর্তমান যুগে অনেক ক্যামেরা আছে, তাই না? খুব ভালো ভালো ক্যামেরা আছে। ধরো তোমরা আমরা সবচেয়ে ভালো এখন ক্যামেরা কোন ফোনের? 12 Pro Max নিলাম আমরা, ঠিক আছে? আইফোনের 12 Pro Max নিলাম। আমরা যদি এই ব্যাপারটাকে জুম করি বা ঘটনাটা কি হচ্ছে আমরা একটু দেখি, জুম করি ওইটা দিয়ে। হ্যাঁ, সো জুম করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে পরমাণুটা দেখতে একটা এরকম গোলাকার, পরমাণু দেখতে গোলাকার। এবং আসলে প্রথম ঘটনাটা কেন হচ্ছে দেখো, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, এজন্য যেখানে টাচ লাগতেছে না সেখানে কি হচ্ছে, ইজিলি পাস করে চলে যাচ্ছে। যেইখানে হালকা একটু টাচ লাগছে সে বেঁকে যাচ্ছে, এই যে হালকা একটু টাচ লেগেছে সে বেঁকে গেছে। এবং 20,000-এ মাত্র একটা কণা, এই যে একটা কণা বরাবর ধাক্কা লেগে ফেরত আসছে। ও তোমাদের জ্ঞাতার্থে বলি, আলফা কণা কিন্তু আসলে পজিটিভলি চার্জড, অর্থাৎ একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কিন্তু আলফা কণা বলি। সো আমরা যেহেতু জানি পজিটিভকে কি করে, অবশ্যই বিকর্ষণ করে। পজিটিভকে কি করে, বিকর্ষণ করে। তাহলে যেহেতু ধাক্কা লেগে চলে আসছে, যেহেতু বিকর্ষণ করেছে, তার মানে সেন্টারে যে আছে সে কি, অবশ্যই পজিটিভ। যদি নেগেটিভ হতো তাহলে তো তার সাথে অ্যাটাচ হয়ে যেত, তাই না? তাহলে এই ধারণা থেকে উনি কি পান, কেন্দ্রে যে আছে সে অবশ্যই ভারী এবং কি করে, ধনাত্মক চার্জ ক্যারি করে। ভারী কেন বললাম, যদি ভারী না হতো তাহলে কিন্তু হিলিয়াম নিউক্লিয়াস ধাক্কা লেগে ফেরত আসতো না। হিলিয়াম নিউক্লিয়াস ধাক্কা লেগে কি হতো না, ফেরত আসতো না। আবার ধাক্কা লেগে ও সাইড বরাবর চলে যেত না, তাই না? তারপরে উনি আরও যেটা বলেন সেটা হচ্ছে, আচ্ছা সেইগুলো জানার আগে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি। এইখানে তো ইলেকট্রন আছে, তাই না? কারণ ইলেকট্রন চারদিকে ঘুরতেছে। সো ইলেকট্রনগুলোকে আলফা কণা আকর্ষণ করলো না কেন? কারণ আলফা কণা যদি আকর্ষণ করে, হয় ইলেকট্রন সহ বের হয়ে যাবে বা ইলেকট্রনগুলো এখানে আলফা কণাকে ধরে রাখবে, তাই না? কারণ এটা পজিটিভ চার্জ, আর ইলেকট্রনগুলো যে ঘুরে এগুলো কি, নেগেটিভলি চার্জড। সো পজিটিভ আর নেগেটিভতে আকর্ষণ করে একসাথে থেকে যাওয়ার কথা, আটকে যাওয়ার কথা, কিন্তু এটা তো হচ্ছে না। কেন হচ্ছে না? তোমাদের কাছে কোয়েশ্চেন থাকলো, তোমাদেরকে আমি ভাবার জন্য সময় দিচ্ছি, ঠিক আছে? আমি ক্যারি করি, তোমরা ভাবতে থাকো, ঠিক একটু পরে আমি অ্যান্সারটা দিয়ে দিব। তাহলে এই যে মানে ওনার অবজারভেশন, এক্সপেরিমেন্ট ক্যারি করার পর যে অবজারভেশন দেখার পরে উনি কিছু ডিসিশন নেন। সেই ডিসিশনগুলোকে আমরা সাধারণত বলি রাদারফোর্ডের পরমাণু মডেল। কি বলি? রাদারফোর্ডের পরমাণু মডেল। উনি বলেন কোনো একটা পরমাণুর সমগ্র ধনাত্মক চার্জ এবং সমগ্র ভর কোথায় কেন্দ্রীভূত, এর সেন্টারে কেন্দ্রীভূত, এবং এইটা পুরো আয়তনের তুলনায় অতি নগণ্য। যে পুরো আয়তন আছে পুরো পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। অর্থাৎ এই যে পরমাণুটা আছে, পরমাণুটা কি হবে, অধিকাংশই ফাঁকা। এই ফাঁকা বলেই বেশিরভাগ কণা এটাকে পাস করে চলে যায়। তারপর উনি কি বলেন, একটা সৌরজগতে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো যেভাবে সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রনগুলো এই যে ধনাত্মক নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, একইভাবে ঘুরছে। উনি যেই পরে আরেকটা পয়েন্ট বলেন সেটা হচ্ছে, এই যে ধনাত্মক নিউক্লিয়াস এবং ঋণাত্মক ইলেকট্রনের মাঝখানে যে আকর্ষণ বল, এই যে আকর্ষণ বল তো তাহলে ইলেকট্রন ভেতর দিকে ঢুকে যাওয়ার কথা, কিন্তু ঢুকে না। কারণ কি, এই ইলেকট্রনগুলো যেহেতু ঘুরার কারণে এই যেটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়েছে, কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী বল পরস্পরকে কি করে, সমভার করে। সো যার কারণে এটা আজীবনই এভাবে করে ঘুরতেই থাকে। কিন্তু আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের অ্যান্সারটা দেখি তোমরা দাও তো, যে কেন ইলেকট্রন চাইলেও আলফা কণাকে আটকে রাখতে পারে না? বলো তো, কেন আটকে রাখতে পারে না চাইলেও? আমি জানি যে তোমরা অনেকেই পেরেছো, আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই। দেখো, ইলেকট্রন নেগেটিভলি চার্জড, হিলিয়াম পজিটিভলি চার্জড। সো এইটা নিয়ে কারোর মধ্যে কোনো প্রকার
আমাদের দ্বিধা নাই বা আমরা বলছি না যে না এটা না। কিন্তু তুমি একটা হাতিকে আটকে রাখতে চাও, আর হাতি দৌড়াচ্ছে, এখন তুমি কি হাতির পায়ে ধরলে কি তুমি মানে হাতিকে আটকে রাখতে পারবা? না, কারণ একটা হিলিয়াম নিউক্লিয়াসের যে ভর, হিলিয়াম নিউক্লিয়াসের ভর আসলে ইলেকট্রনের 7000 গুণের বেশি, 7350-এর কাছাকাছি প্রায়। সো ওই আমলেও রাদারফোর্ড জানতো যে অ্যাকচুয়ালি একটা হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণার যে ভর সেইটা ইলেকট্রনের তুলনায় 7000 গুণ। সো তুমি জাস্ট ইম্যাজিন করো যে তুমি তোমার থেকে 7000 গুণ ভারী কোনো একটা বস্তুকে ধরে রাখতে চাচ্ছ আঁকড়ে, তাহলে কি তুমি পারবা ওকে আটকায় রাখতে? না, তুমি তাতে হাতেই পারবা না আটকে রাখতে, হাত দিয়ে ধরে তুমি উড়ে যাবা উল্টা। সো ইলেকট্রন চাইলেও ওরা আটকায় রাখতে পারে নাই। কারণ আবার তাহলে ইলেকট্রন নিয়ে কেন বের হয়ে যায় নাই? কারণ ইলেকট্রনকে কিন্তু আবার মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে, এই যে ইলেকট্রন ওরা ঘুরছে, আর এইদিকে যে আলফা কণা গেছে, আলফা কণার সাথে ওর আকর্ষণ আছে ঠিকই। তো আলফা কণাকে আটকে রাখতে পারবে না, কারণ আলফা কণার ভরবেগ অনেক বেশি। আর এই ইলেকট্রনকে তো এই নিউক্লিয়াস আকর্ষণ করছে, সো সে এই বাঁধনও কাটাইতে পারে না, আবার এর সাথেও চলে যেতে পারে না, যার ফলে সে তার আগের সংসারেই থেকে যায়, অর্থাৎ পরমাণুর মধ্যে থেকে যায়, সে আর অন্য কোথাও যায় না। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা উত্তর পেয়েছো। কিন্তু দেখো, পৃথিবীতে কোনো একটা নতুন জিনিসের আবির্ভাব হয় কখন? যখন আগেরগুলোতে প্রবলেম ছিল, তাই না? যেমন আগের দিনের ফোনে ক্যামেরা কম ছিল, তোমার অন্যান্য ফ্যাসিলিটিস, ইন্টারনেট ফ্যাসিলিটিস কম ছিল, সেগুলোকে ইনক্রিজ করার জন্য কি হয়? নতুন নতুন টেকনোলজি করা হয়। আগের টেকনোলজির যতগুলো ড্রব্যাকস থাকে, সেই ড্রব্যাকসগুলোকে কাটিয়ে ওঠার জন্যই কিন্তু নতুন নতুন টেকনোলজি আনা হয়। ঠিক একইভাবে এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল, এইটারও কিন্তু অনেক 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 ড্রব্যাকস ছিল। তো তার মধ্যে মেজর 2 থেকে 3টা ড্রব্যাকস ছিল, যেগুলো অ্যাকচুয়ালি কোনো যুক্তিতেই মেলানো যাচ্ছিল না। সো বিজ্ঞানীরা এইটাকে মানে পুঁজি করে অ্যাকচুয়ালি এইটাকে রিজেক্ট করে দেয় বেশিরভাগ বিজ্ঞানী, যে না আসলে কথাটা রেভলিউশনারি, যে না এক মানে কাছাকাছি গেছে, কিন্তু মানে মিল ছিল না, যে 9 আর 6 15 জায়গায় 16 হইলে হইতো, কিন্তু 9 আর 6 এখন 17 হয়ে গেছে, মিলছে না। তখন ওনারা যেটা করেন, ওনার ল্যাবে যে একজন সহযোগী ছিলেন, নাম ছিল বিজ্ঞানী নিলস বোর, সে আবার নতুন করে ঠিক একই এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে তার পরমাণু মডেল দেন। কিন্তু তার আগে আমরা জেনে নিব যে রাদারফোর্ড তার পরমাণু মডেলের কি কি ভুল করেছিলেন, বা ওনার সিদ্ধান্তে কি কি ভুল ছিল। প্রথম যে ভুলটা ছিল, ওনার প্রথম ভুল ছিল হচ্ছে এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করা। কারণ সৌরজগতের চারদিকে কিভাবে করে ইলেকট্রন ঘুরে, সৌরজগৎ চারদিকে কীভাবে করে পৃথিবী ঘুরে হচ্ছে জাস্ট সার্কুলারলি ঘুরছে, তাই না? আবার অন্যান্য গ্রহগুলোও এভাবে করে ঘুরছে। এখন বিভিন্ন কক্ষপথে থাকা গ্রহগুলো পরস্পরকে কি করে? আকর্ষণ করে, কারণ মহাকর্ষ বল অনুসারে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কি পরস্পরকে আকর্ষণ করে না বিকর্ষণ করে? তোমরা বলো তো। অবশ্যই বিকর্ষণ করবে, কারণ সবাই তো নেগেটিভলি চার্জড। সবাই যদি নেগেটিভলি চার্জড হয়, তাহলে তো আকর্ষণ করার কোনো চান্সই নাই। তাহলে উনি যে পরমাণু মডেলগুলোকে সৌরজগতের সাথে তুলনা করলেন, এটা কি ঠিক হলো? না, এটা তো ঠিক হলো না। দেন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারেও এই যুক্তিগুলো মিলে না। যেমন বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেন, যদি কোনো একটা চার্জিত কণা কোনো একটা বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে সে চার্জ হারাতে বা শক্তি হারাতে চার্জিত কণা শক্তি হারাতে কি করবে? কই পতিত হবে? শক্তি হারাতে সে কেন্দ্রে পতিত হবে। এটা অনেকটা লাটিমের মতন। তোমরা দেখো না যে লাটিম প্রথমে ঘুরাইলে প্রচুর ঘুরতে থাকে, একটু পরে সে শক্তি হারাতে তার সার্কুলেশন এরিয়া কমে যায়, তারপর সে কই পতিত হয়? সেন্টারে পতিত হয়। ঠিক একইভাবে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারেও কিন্তু একই ঘটনা ঘটে, যে ইলেকট্রনগুলো কই পতিত হবে? সেন্টারে পতিত হবে। অর্থাৎ অনেকটা এরকম হয়ে যাবে আর কি। এই যে ইলেকট্রনগুলো তার শক্তি হারাতে উল্টার দিকে আসতে একসময় সেন্টারে পতিত হবে। তাহলে কি ইলেকট্রন আর প্রোটন একসাথে মিলে যাবে, তাহলে তো পৃথিবীতে অস্তিত্বই থাকবে না কোনো কিছুর। কিন্তু কই, আমাদের তো সবই অস্তিত্ব আছে, এই যে ডাস্টারও আছে, সব কিছুর অস্তিত্ব আছে পৃথিবীতে। তার মানে
যুক্তিতে মিলছে না, তাই না? যুক্তিতে তাহলে ওনার প্রবলেম আছে। এই দুইটা হচ্ছে ওনার মেজর ড্রব্যাকস। তার পাশাপাশি আরও কিছু ড্রব্যাকস আছে, যেমন এক হচ্ছে মানে সাইড ড্রব্যাকস, যেগুলো নাম্বার 3 ড্রব্যাকস বলতে পারি আমরা এইভাবে, যে ইলেকট্রনগুলো কিভাবে সার্কুলেট করে উনি কিন্তু বলতে পারে নাই যে এইটা এইভাবে সার্কুলেট করে। তারপরে ইলেকট্রনের আপার শেলে যাওয়া লোয়ার শেলে যাওয়ার কারণে কিন্তু আমরা শক্তির শোষণ এবং বিকিরণ দেখতে পাই, এইগুলোরও কোনো ব্যাখ্যা উনি দিতে পারে নাই। সো এইগুলার যে ড্রব্যাকস, এগুলা কাটায় ওঠার জন্য ওনার ল্যাবের যে সহকারী ছিল বিজ্ঞানী নিলস বোর, ঠিক আছে? এইচ আছে কিন্তু বোহর না, কিন্তু উচ্চারণ বিজ্ঞানী নিলস বোর। সো বিজ্ঞানী নিলস বোর সেম এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে উনি একটা পরমাণু মডেল দেন, সেটা হচ্ছে 1913 সালে। 1913 সালে উনি যে পরমাণু মডেলটার কথা বলেন সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল, বোরস অ্যাটমিক মডেল। সো ওনার যে মডেল ছিল এইটারও কিন্তু ভিত্তি ছিল হচ্ছে কোনটা, আলফা রে স্ক্যাটারিং পরীক্ষা। ওনার কথা ছিল যে এক্সপেরিমেন্টটা ঠিক আছে, বাট এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে রাদারফোর্ড যে সকল সিদ্ধান্ত নিয়েছে, যে সকল মডেলের কথা বলেছে, সিদ্ধান্তগুলো ভুল, বাট এক্সামিনেশনটা ঠিক আছে, এক্সপেরিমেন্টটা ঠিক আছে। সো উনি 3টা প্রস্তাবনা আনেন। নিলস বোরের প্রস্তাবনা কয়টা? নিলস বোরের প্রস্তাবনা হচ্ছে 3টা। এক হচ্ছে বোরের মডেলের প্রস্তাবনা। তো প্রস্তাবনা 1, শক্তি স্তর সম্পর্কিত বা স্থির কক্ষপথ। তো স্থির কক্ষপথে উনি যেটা বলেন যে কোনো একটা ইলেকট্রন যেই কক্ষপথে আছে সে যদি ওই কক্ষপথেই সার্কুলেট করতে চায় তাহলে সে আজীবন কোনো শক্তির অপচয় ছাড়াই সার্কুলেট করতে পারবে। অর্থাৎ ধরো এই ইলেকট্রনটা এই শক্তি স্তরে আছে, সে যদি সার্কুলেট করতে চায় আজীবন সার্কুলেট করতে পারবে, এর জন্য তার শক্তির কোনো শোষণ বা বিকিরণ হবে না। তার মানে ইলেকট্রনটা স্টেবল থাকবে ওই স্তরেই। তবে সে চাইলে যে কোনো লেয়ারে শিফট করতে পারবে। এই শিফটটা কেমন হবে সেটা উনি বলেছেন হচ্ছে এই প্রস্তাবনা, দ্বিতীয় প্রস্তাবনাতে, সেটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ। তো শক্তি শোষণ করে কি হয়, সে আপার লেয়ারে উঠে। এটা অনেক সমাজের মতন, মানুষজন টাকা পয়সা কামায়া বা টাকা পয়সা শোষণ করে কি উঠে, সমাজের উপরের স্তরে উঠে। ঠিক একইভাবে ইলেকট্রন কি করে, শক্তি নেয়, শক্তি নিয়ে শোষণ করে সে উপরের স্তরে উঠে। উপরের স্তরে উঠার পরে সে যখন দেখে যে টাকাই তাকে সুখ দেয় না, ঠিক ইলেকট্রন যখন দেখে যে শক্তিই তারা সুখ দেয় না, সে কি করে, সে ওই টাকা পয়সা সব ছেড়ে টেড়ে দিয়ে সে আবার নিচের শক্তি স্তরে চলে আসে। যদিও সমাজের সবাই টাকার পেছনে ছোটে, কিন্তু ইলেকট্রনের আবার জ্ঞান বোঝ আছে, সে কখনো শক্তির পেছনে ছোটে না, সে তার আগের জায়গায় ধীরে ফিরে আসতে চায়। তো যখন সে শক্তি শোষণ করে তখন সে উপরের লেয়ারে উঠে, যখন সে পূর্বের যে অবস্থায় ফিরে আসে তখন কি তার শোষিত শক্তি অবশ্যই দিয়ে দিতে হবে, তখন সে এটাকে লাইট আকারে ছেড়ে দেয়। এই যে আমরা যত লাইট দেখছি, টিউব লাইট বা অন্যান্য লাইটও কিন্তু একই। ওই যে বাইরের শেলগুলো কি করতেছে, ইলেকট্রনগুলোকে ওই বাইরের শেল ইলেকট্রনগুলো শক্তি নিয়ে আপার শেলে উঠছে, এবং আপার শেলে উঠে সে আবার যখন আগের জায়গায় ব্যাক করছে তখন কিন্তু সে ওই শক্তিগুলোকে, ইলেকট্রিসিটি বা তাপ, অন্যান্য শক্তিগুলোকে সে কি করছে, সে সুন্দর মতন লাইট আকারে ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে কি শক্তির শোষণ বা বিকিরণ। তো শক্তির শোষণ বা বিকিরণের পরিমাণটা আসলে কত? তো এমন হয় যে ইউ মাইনাস ইএল, অর্থাৎ আপার লেয়ারের এনার্জি বিয়োগ লোয়ার লেয়ারের এনার্জি ইজ ইকুয়ালস টু এইচ এফ, বা এখনো কেমিস্ট্রিতে ইউজ করা হচ্ছে এইচ নিউ, যদি এখন ইন্টারন্যাশনালি এসআই একক অনুসারে ফ্রিকোয়েন্সি এফ ইউজ করে। সো এইচ এফ, এইচটা কি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই রিলেটেড ম্যাথ আমরা নেক্সট ক্লাস দেখব, ক্লাস নাম্বার 2-তে। সো এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, আর এফ হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি। ওই যে আলো যেটা বের হচ্ছে বা তরঙ্গ যেটা বের হচ্ছে তার কম্পাঙ্কটা কত। এই ফ্রিকোয়েন্সি কে আমরা কি দিয়ে কনভার্ট করতে পারি বলো তো? কারণ আমরা জানি কি যে v = f λ, এইটা কিন্তু আমরা পড়ে আসছি একেবারেই
ক্লাস 9-এ বা 10-এ এফ ল্যামডা। তো যেহেতু এখানে আলোর বেগ, তাহলে ভি এর বদলে আমরা কি লিখতে পারি? সি। তো আমরা যদি কনভার্ট করি ল্যামডাটাকে নিচে নিয়ে আসি, তাহলে এফ এর জায়গায় কি লেখা যায়? সি বাই ল্যামডা। তাহলে আমরা এখানেও লিখে দিই, এফ এর জায়গায় আমরা সি বাই ল্যামডা লিখে দিই। সো হয়ে যায় কি এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে? তো এক লেয়ার থেকে আরেক লেয়ারে গেলে কি পরিমাণ শক্তি শোষণ হয় বা কি পরিমাণ শক্তির বিকিরণ হয় সেটার ভ্যালু কত? এইচ সি বাই ল্যামডা বা এইচ এফ, এটাতে আমরা বের করতে পারবো। এবং উনি যে লাস্ট যেই প্রস্তাবনাটা দেন, প্রস্তাবনা নাম্বার 3 বোরের পরমাণু মডেলের, তো বোরের পরমাণু মডেলের প্রস্তাবনা যেগুলো দেন তার মধ্যে 3 নাম্বারটা হচ্ছে কৌণিক বেগের ধারণা।